রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। বছরের যে কোনো সময় ভুট্টার চাষ হয়। দানা শস্য ছাড়াও পোলট্রি এবং গোখাদ্য তৈরি করার কাঁচামাল হিসেবে এর চাহিদা রয়েছে। আমাদের রাজ্যে কৃষকরা এখন ভুট্টা চাষে আগ্রহ দেখাচ্ছেন। এই সময় যে সমস্ত ভুট্টার বৃদ্ধি দশায় আছে সেখানে লাদা পোকার উপদ্রব দেখতে পাওয়া যাচ্ছে। সুসংহত উপায়ে এই পোকার নিয়ন্ত্রণ করা প্রয়োজন। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শ্রাবণী দেবনাথ ভুট্টার লাদা পোকার নিয়ন্ত্রণ সম্পর্কে বললেন। পোকাটি চিনে নেবার জন্য কয়েকটা বিশেষ লক্ষণ আছে। লক্ষণ প্রধানত দুটো। একটা হচ্ছে এই পোকাটার মাথায় উল্টো ওয়াই আকৃতির চিহ্ন দেখা যায়, আর শেষের অষ্টম উদরখণ্ডে এটার চারটে কালো বিন্দু মানে ডট, চারটে কালো ডট দেখা যাবে। এটা এই লক্ষণ দেখলে কিন্তু বুঝতে হবে এটা ফল আর্মিওয়ার্ম বা ওই বিধ্বংসী পোকার নমুনা। এটা একদম গাছ যখন চারা অবস্থা মানে জাস্ট অঙ্কুরোদ্গম হওয়ার পরেই কিন্তু এই পোকার ক্ষতি সাধন শুরু হয়ে যায়, মানে আক্রমণ শুরু হয়ে যায়। এর মধ্যে হচ্ছে নকটার্নাল ইনহ্যাবিট, মানে রাত্রিবেলা এরা কিন্তু মানে গাছটাকে খায়। ডিম ফুটে বাচ্চা বেরোবে, তার লার্ভা, তারপর লার্ভা থেকে পিউপা, পিউপা থেকে পূর্ণাঙ্গ। মোটামুটি 30 থেকে 45 দিনের মধ্যে এর জীবনচক্র সম্পূর্ণ হয়ে যায়। এই যে ফল আর্মিওয়ার্ম, এটা কিন্তু শুধুমাত্র ভুট্টা ফসলেরই যে ক্ষতি সাধন করতে পারে তা নয়, এর যে পোষক গাছ কিন্তু 80টিরও বেশি হতে পারে। মানে 80টিরও বেশি ফসলে এ কিন্তু আক্রমণ করতে পারে এবং বেঁচে থাকতে পারে। সুতরাং এর সবথেকে বড় সমস্যা হচ্ছে এ যদি ভুট্টা ফসলে কোনোভাবে একে বিতাড়িত করতে পারি, কিন্তু অন্য ফসলে গিয়ে নিজে ঠিক বেঁচে থাকবে এবং পরবর্তীতে আবার অন্য ফসলকে আক্রমণ করে ক্ষতি সাধন করবে। এটাই এর সবথেকে বড় ক্ষতিকারক দিক। নিয়মিত দেখতে হবে যে আক্রমণ ঘটেছে কিনা, আর হওয়ার সাথে সাথে যত ছোট লার্ভা থাকবে তত কিন্তু দমন করা তত সহজ, আর লার্ভা যত বড় হয়ে যাবে সেটাকে দমন করাও ততটাই কঠিন হয়ে পড়বে। পূর্ণাঙ্গ মদগুলো আগুন দেখলে কিন্তু মানে প্রকারা সেদিকে ধেয়ে যাবে এবং সেটা ওগুলো মরে যায়। এর জন্য ভুট্টা ফসলের ক্ষেতের চারপাশে যদি আগুন ধরিয়ে দেওয়া যায়, সেখানে কিন্তু ওরা গিয়ে অ্যাডাল্টগুলো, পূর্ণাঙ্গ মদগুলো যদি গিয়ে ওই আগুনে পুড়ে মরে যায়, তাহলে আর ডিমও হবে না, আর পরবর্তী প্রজন্মও তৈরি হবে না। একদম শেষে যদি দেখছেন আর কোনো পথ বাকি নেই, তখনই কিন্তু রাসায়নিক প্রয়োগ করতে হবে। 5 বছরের পুরনো কোনো জাত, সংকর জাত কৃষকরা তাদের চাষ করার জন্য যদি চয়েস না করেন তাহলেই ভালো। সারি থেকে সারির দূরত্ব রাখা উচিত 60 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব রাখতে হবে 20 থেকে 25 সেন্টিমিটার। প্রথম অবস্থায় পোকাগুলি এত ছোট থাকে, খুব ছোট এবং সবুজ রঙের থাকে, 1 মিলিমিটারেরও কম এদের মাপ হয়। তখন কিন্তু এদেরকে খালি চোখে প্রায় দেখাই যায় না, কিন্তু পাতার উপর ছোট ছোট যেমন পিন ফোটানোর মতন লক্ষণ যদি দেখা যায় বা সেখানে যদি পোকার বর্জ্য পদার্থ দেখা যায়, তো সেইটা যদি দেখা যায় তাহলে বুঝে নিতে হবে যে পোকাটার আক্রমণ ঘটেছে, এবং তখনই কিন্তু প্রতিকার ব্যবস্থা বা এটাকে দমন করার জন্য সচেতন হতে হবে। না হলে কিন্তু ফসলের এমন ক্ষতি সাধন হবে যে সেই ফসল আর রক্ষা করা সম্ভব হবে না। পোকার আক্রমণকে প্রতিহত করার জন্য নিয়মিত একদম বীজ বোনার পর থেকে অঙ্কুরোদ্গম শুরু হওয়ার সময় থেকে নিয়মিত মাঠে পরিদর্শন করতে হবে, এবং পোকার আক্রমণের লক্ষণ দেখা গেলেই সঙ্গে সঙ্গে সেটার প্রতিকার ব্যবস্থা নিতে হবে। বীজ বোনার আগে কীটনাশক দ্বারা বীজ শোধন করে তারপর বুনতে হবে। তাতে ওই পোকার আক্রমণকে অন্তত 20 থেকে 25 দিন পিছিয়ে দেওয়া যাবে। তাতে কি হবে, গাছটা একটু বড় হয়ে যাবে। তারপরে নিয়মিত যখন আমরা মাঠে গাছগুলোকে পরিদর্শন করব, তখন যদি দেখি যে কোনো পোকার আক্রমণ ঘটেছে, তাহলে প্রতি সপ্তাহে বা প্রতি 10 দিন অন্তর নিমের নির্যাস বা বিভিন্ন নিমের প্রোডাক্ট আমরা ব্যবহার করতে পারি। প্রতি লিটার জলে 5 ml মিশিয়ে সেটাকে স্প্রে করতে হবে। এটা প্রয়োগ করলে পোকাটা কিন্তু গাছটাকে আর খাবে না, মানে রিপেলেন্ট হিসেবে কাজ করছে বা অ্যান্টিফিডেন্ট হিসেবে কাজ করবে। আর যদি দেখা যায় যে অনেকটা পরেও মানে গাছ হাঁটু সমান হয়ে গেছে বা টাসেলিং স্টেজে যাচ্ছে, তখনও পোকার আক্রমণ যদি বেশি মাত্রায় কোনোভাবে লক্ষ্য করা যায়, তখন শেষে আমাদের কিন্তু রাসায়নিক কীটনাশক প্রয়োগ করার কথা ভাবতে হবে, যেমন এমামেকটিন, বেনজয়েট। সেই জন্য সবথেকে বড় কথা যেটা, নিয়মিত মাঠটাকে পরিদর্শন করা এবং পোকার আক্রমণের লক্ষণ দেখা গেলে সঙ্গে সঙ্গে তার রাসায়নিককে বাদ দিয়ে অন্য কোনো অল্টারনেটিভ ব্যবস্থা যদি নেওয়া সম্ভব হয় সেটাকে নেওয়ার পরে তারপরে একেবারে শেষে রাসায়নিক প্রয়োগের কথা ভাবতে হবে। একক চাষের চেয়ে মিশ্র চাষ বেশি লাভজনক। আমাদের রাজ্যের বেশিরভাগ কৃষক তাই এই মিশ্র চাষ বেশি
করছেন। উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা ব্লকের কৃষক তারক বিশ্বাস তার 1 বিঘা জমিতে কলার চাষ করছেন। কলার ফলন 11 মাস পরে পাবেন, তার জন্য তিনি কলার সাথে বাসন্তী গাঁদার চাষও করেছেন। এই ধরনের মিশ্র চাষে কৃষক তার অভিজ্ঞতা জানালেন। মূল চাষ বলতে গেলে আমরা এই কলার চাষটাই প্রথমে করি। এর যে পরিচর্যা করতে যে খরচা হয় তার কিছু অংশ তোলার জন্য আমরা এর ভিতরে এই ফুল বা সবজি জাতীয় যেসব ফসল সেসবগুলো আমরা করলে কলা চাষ বড় হতে গেলে যে পরিমাণ অর্থ প্রয়োজন তার কিছু অংশ অর্থ এর থেকে আমরা উপার্জন করতে পারি এবং সেই অর্থ দিয়ে আমরা ওই কলাটাকে পরিচর্যা করতে পারি। 11 মাস টাইম লাগে কলাটা কাঁধে কাটা অবধি। এইবারে এই 11 মাস এই কলাটা জমিটা ফেলে না রেখে আমরা এতে মিশ্র জাতীয় ফসল করি। প্রথমে জমিটাকে আমরা হ্যান্ড ট্র্যাক্টর দিয়ে 2 খানা চাষ দিই জমিতে। চাষ দেওয়ার সময় আমরা 4 বস্তা করে জৈব সার এবং 2 বস্তা দানা সার এবং 1 কুইন্টাল করে খোল দিয়ে আমরা জমিটাকে চাষ করি। এই 1 বিঘা জমি কলা করতে গেলে সাধারণত 400 বোগ লাগে। এই 400 বোগ আপনার 4 হাত বাই 4 হাত অন্তর আমাদের এই কলা লাগাতে হয়। 4 হাতের ভিতরে যে জমিটা যে ঘাস টাস যাতে না হয় তার জন্য আমরা মিশ্র জাতীয় ফসল বাসন্তী লাগাইছি। তো ওই 4 হাতের ভিতর দিয়ে 1 লাইন করে বাসন্তী লাগাইছি, যাতে ওই জমিটা কলা গাছও জল সার খেতে পারে এবং ওই ফুল গাছটাও যাতে জল সার খেতে পারে, তার জন্য আমরা এই মিশ্র লাগিয়েছি। এই ফুলটা লাগিয়েছি 1 বিঘা জমিতে 3000 চারা বসানো আছে। চারার ডিস্টেন্স হচ্ছে 1 হাত বাই 1 হাত লাগানো। চাষ দেওয়ার পরে আমরা এই কলার 4 হাত বাই 4 হাত ভাটি করে নিয়েছি। ওই ভাটির ধার দিয়ে আমরা এই চারাটা বসিয়েছি। সারা জমিতে আমরা জল না দিয়ে ওই নালায় জল দেওয়ার জন্য এই চারাটা ভাটির পাশ দিয়ে বসিয়েছি। এই কলাটা সাধারণত আমরা বসিয়েছি অগ্রহায়ণ মাসে। প্রথমে কলাটা বসিয়ে নিয়ে তার মাঝখান দিয়ে আমরা জল ছেড়ে দিয়ে ওই ফুলটারে বসিয়ে দিয়েছি। এই কলাটা পুরো আসতে অগ্রহায়ণ মাসেতে একদম পুরো 11 মাস অবধি টাইম লাগবে। আপনার ওই অগ্রহায়ণ মাসে চারা লাগানোর পর থেকে কারণ পৌষ মাসের লাস্টে থেকে আমাদের এই গাঁদাটা ধরন এসছে, ফাল্গুন মাস অবধি রাখবো, কেননা তারপরে এই গরম পড়ে যাচ্ছে। এই গরম পড়ে গেলে ওই কলা গাছ আমরা তাড়াতাড়ি কলা গাছ রেডি যাবে, এই ফুল গাছ তখন আমরা কেটে দেবো। 1 বিঘা জমিতে ধরেন এখন আমার এতে 2 কুইন্টাল 2.5 কুইন্টাল করে ফুল হচ্ছে সপ্তাহে। বাজার এখন ধরেন 15 টাকা থেকে 20 টাকা এরকম আছে কেজি। ফুল উঠে যাওয়ার পরে আমরা এই ফুল গাছ মেরে দিয়ে এই জমিটাকে আবার ট্র্যাক্টর দিয়ে হোক বা আপনার কোদাল দিয়ে কুপিয়ে সারা জমি আবার সমান করে দেবো। সমান করে দেওয়ার পরে এবার আপনার 10 দিন 12 দিন অন্তর অন্তর সেচ দেবো এবং সেচ যেদিন দেবো তারপরের দিনই বিঘাতে 1 বস্তা করে দানা সার দেবো। 10 26 14 35 20 20 এইসব দেবো। তখন আমরা বিভিন্ন রকম মেডিসিন আছে, সেই মেডিসিনগুলো আমরা ইউজ করি। ইউজ করার পরে গাছটাকে ভালো করে রাখি। পাইরিবান জাতীয় যে তেলটা ওইটা আমরা জমিতে দিই। কলাটা 2 বছর রাখি, 2 বছর রাখি, 2 বছরে সাধারণত 3 কাটা দিতে পারি আমরা। ওই জন্য তো 3 কাটা কলাটা ভালো হয়। তারপরে কলা ভালো হয় না, কাঁদি হয় কিন্তু কলা মোটা হয় না। ওই জন্য তো আমরা বেশি দিন রাখি না, 2 বছর পর্যন্ত রাখি 3 কাটা নেওয়ার জন্য। প্রথম কাটা দিতে 11 মাস লাগে, তারপরে আপনার 7 মাসের মধ্যে কাটা পড়ে যাবে আর আপনার 24 মাসের মাথায় 3 কাটা পড়ে যাবে। প্রথম কাটায় সাধারণত কলা 400 কলার মধ্যে ধরেন ওই 20-30টা কলা নষ্ট হয়, গাছ ভেঙে যায়, কাঁদি ভেঙে যায়। ওই জন্য তো আমরা 370টা মতন কলা এরকম পাওয়া যেতে পারে। ঝড়ের ওপরে নির্ভর করে কলাটা সাধারণত। ঝড় যদি কম হয় তাহলে কলা ভালো হবে, ঝড় যদি বেশি হয় তাহলে কলার ক্ষতি হয়। যখন আপনার মোচা পড়ছে তখন আমরা গুড়াই একটা করে বোক ছেড়ে দিই এবং বাকিগুলো আমরা সব হেসো দিয়ে কেটে দিই। কলার মাঝে যে পোকাগুলো লাগে সেই পোকাগুলোকে আমরা সাধারণত উস্তাদ সুপার বা আপনার সাইপারসিড 25 এই ওষুধগুলো আমরা দিই, যাতে ওই পোকার মাছগুলোকে ওই আপনার দাগ না করে দেয়, কলার গায়ে দাগ করে দেয়। ওর জন্য আমরা এগুলো। আর পাতায় যে পোড়া দাগটা লাগে তার জন্য আমরা সাধারণত বাম্পার বা নেটিভো এইগুলো আমরা ইউজ করি। 8 ছাড়া 10 ছাড়া 12 ছাড়া কলা হয়, তার জন্য বড় বড় একটা করে বোগ রাখি। সাধারণত বলতে গেলে কলাটা যদি আপনার জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এই মাসের মধ্যে যদি পড়ে তাহলে কাঁদিগুলো আপনার 12 ছাড়া 13 ছাড়া 14 ছাড়া কি এরকম হয়। তাতে দেখা যাচ্ছে আপনার 270 পিস 80 পিস কি 200 পিসের নিচে কোনো কলা থাকে না তখন। ওর জন্য এই টাইমে। আর যদি শীতকালের দিকে কলা পড়ে কলা ভালো হয় না, ছোট ছোট কাঁদি হয়, কলা হয়তো 120 পিস 30 পিস কি 150 পিস এরকম কলা দাঁড়ায়। তার জন্য আমরা সবসময় চেষ্টা করি যেন কাঁদিটা যাতে জ্যৈষ্ঠ মাসের থেকে যেন আশ্বিন মাসের মধ্যে কাঁদিটা পড়ে। অন্যান্য কলার রোগটা বেশি, ওই জন্য আমরা ওই সিঙ্গাপুর কলাটা ব্যবহার করি বেশি, যাতে রোগ না হয়। বিঘা প্রতি খরচ 30,000 টাকা ম্যাক্সিমাম।
যদি আপনার বাজার ভালো হয় 270 টাকা 80 টাকা কাঁদি বিক্রি করা যায়, তাহলে তার দেখা যাচ্ছে 70,000 80,000 টাকা বিক্রি হতে পারে। আর যদি আপনার যদি 120-30 টাকা কাঁদি হয়, তাহলে আপনার 50,000 টাকা এরকম বিক্রি হতে পারে। এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। অন্নদাতার দপ্তরে বাঁকুড়া জেলার বরজোড়া থেকে ফোন করেছেন ঈশ্বর ধীবর। তিনি পোনা মাছ চাষ করেছেন। এখন তার পুকুরের কিছু মাছের গায়ে লাল দাগ রোগ দেখা দিয়েছে। কিভাবে মাছকে এই রোগের হাত থেকে রক্ষা করবেন সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। ঈশ্বরবাবু, আপনার এই প্রশ্নের উত্তরে আপনাকে অন্নদাতার কৃষি বিশেষজ্ঞের পরামর্শ জানাচ্ছি। মাছ যেসব রোগের দ্বারা আক্রান্ত হয় তার মধ্যে মাছের গায়ে লাল দাগ রোগ একটি। এই লাল দাগ রোগটি ইদানিংকালে বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে। এই রোগের জন্য মূলত জলজ পরিবেশ যেমন দায়ী, সেই সঙ্গে মাছের সঠিক যত্ন ও পরিচর্যা না করাও একটা প্রধান কারণ। রোগের লক্ষণ হিসাবে প্রথম দিকে মাছের দেহে পেটের দিকে প্রধানত লাল দাগ দেখা যায় এবং আঁশগুলো কখনো আলগা হয়ে যায়, কখনো আবার ঝরে পড়ে। ফলস্বরূপ মাছ দুর্বল হয়ে যায় এবং এক সময় মাছ মারা যায়, যে কারণে চাষিকে ক্ষতির বোঝা বইতে হয়। রোগের প্রতিকারে একেবারে প্রথম থেকেই সুসংগত নিয়ন্ত্রণ ব্যবস্থা অবলম্বন করতে হবে। গ্রীষ্মের সময় পুকুরের জল শুকিয়ে গেলে পরিমাণ মতো সার, চুন ইত্যাদি প্রয়োগ করে পুকুরকে মাছ চাষের উপযোগী করে তুলতে হবে। আবার যে পুকুরে জল আছে সেখানে মহুয়া খোল দিয়ে পুরনো আমাছা মেরে ফেলতে হবে। বিশ্বস্ত হ্যাচারি থেকে মাছের চারা সংগ্রহ করতে হবে। পুকুরে জলের পিএইচ পরীক্ষা করতে হবে। প্রতি বিঘা জলাশয়ে মোট 1500টি মাছ ছাড়তে হবে। তবে মাছ ছাড়ার পূর্বে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণে তা শোধন করা উচিত। প্রত্যহ একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে মোট মাছের ওজনের 3% হারে পরিপূরক খাদ্য দিতে হবে। পুকুরে শ্যাওলা কিংবা অন্যান্য জলজ আগাছা থাকলে তা ঘন জাল টেনে তুলে ফেলতে হবে। এছাড়াও পুকুরের জল যাতে বাইরে যেতে না পারে এবং বাইরের জল যাতে ভেতরে প্রবেশ করতে না পারে তার ব্যবস্থা করা দরকার। পুকুরে জলের পরিমাণ ঠিক রাখতে হবে। তাছাড়া বাজারে চলতি ব্লেসান নামক যে ওষুধটি পাওয়া যায় সেটা প্রয়োগ করতে হবে। বিঘা প্রতি 30 কেজি চুন প্রয়োগ করতে হবে। না হলে চুনের বদলে প্রতি বিঘায় 10 কেজি ব্লিচিং পাউডার একেবারে প্রয়োগ না করে 2 থেকে 3 কেজি করে একাধিকবারে প্রয়োগ করা যেতে পারে। এছাড়াও বিঘা প্রতি 15 কেজি লবণ জলে গুলে ছড়াতে হবে এবং 100 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রতি বিঘায় প্রয়োগ করা যেতে পারে। এছাড়াও জলের অ্যামোনিয়া কমানোর জন্য বাইরে থেকে বিশুদ্ধ জল পুকুরে প্রবেশ করানো দরকার। এই সব ব্যবস্থা অবলম্বনের দ্বারা পুকুরের পরিবেশ ঠিক রেখে মাছকে লাল দাগ রোগের হাত থেকে যেমন রক্ষা করা সম্ভব তেমনই পাওয়া যাবে উচ্চ ফলন। গরুর যেসব রোগগুলো হয় তার মধ্যে পালান প্রদাহ বা মাস্টাইটিস একটি। বেশি দুধ দেওয়া গাভীর এই রোগ বেশি করে দেখতে পাওয়া যায়। এটি একটি মারাত্মক জীবাণুঘটিত রোগ। সঠিক সময় রোগের চিকিৎসা করা উচিত। এই রোগের কারণ এবং প্রতিকারের উপায় সম্পর্কে বিস্তারিতভাবে আমাদের বললেন মালদা জেলার হবিবপুর ব্লকের প্রাণী চিকিৎসক ডক্টর অসীম সরকার। দুগ্ধবতী গাভীদের পালান প্রদাহ বা ম্যাস্টাইটিস একটি অর্থনৈতিক গুরুত্বপূর্ণ মারাত্মক রোগ। এই রোগ হলে গরুর দুগ্ধ উৎপাদন প্রচুরভাবে হ্রাস পায়। দুগ্ধ নিঃসরণকারী যে সমস্ত গ্রন্থি আছে সেগুলো পালান বা বাটের মধ্যে সেগুলো বংশবিস্তার করে এবং এদের ভৌত রাসায়নিক পরিবর্তন সাধন করে এবং সেই গ্রন্থিগুলো এমনভাবে বিনষ্ট হয়ে যায় যাতে গরুর দুগ্ধ পরবর্তীতে নিঃসরণ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এই রোগের আক্রমণে গরুর দুগ্ধ নিঃসরণ 15 থেকে 100% পর্যন্ত হ্রাস পেতে পারে। ফলে চাষি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় এবং এই রোগটি অত্যন্ত ব্যয়বহুল। সেক্ষেত্রেও চাষির অনেক অপচয় হয়ে যায় পয়সা। সুতরাং এই রোগ যাতে না হয় তার জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করা একান্ত প্রয়োজন। জীবাণু ঘটিত রোগ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, এছাড়া বিভিন্ন রকমের মাইক্রোপ্লাজমা, ছত্রাক, ইস্ট এগুলোর আক্রমণে এই রোগ হতে পারে। বেশি দুধেল গরুর ক্ষেত্রে এই রোগের আক্রমণ বেশি হয় এবং এটা প্রথম বিয়ানের ততটা সম্ভাবনা থাকে না। যত বিয়ানের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে তবে এই রোগের আক্রমণের সম্ভাবনা তত বাড়তে থাকে। এই রোগটির মূলত দুটি দশা, যেটা প্রারম্ভিক ফর্ম সাব ক্লিনিক্যাল ফর্ম যেটা দীর্ঘস্থায়ী এবং পরেরটা হচ্ছে ক্লিনিক্যাল ফর্ম যেটা ক্লিনিক্যাল ফর্মে যেটা আমরা উপসর্গ দেখে সেটাকে শনাক্ত করতে পারি। এই রোগ হয়ে গেলেও পালানটা ফুলে যাবে, পালানে বিভিন্ন লালচে দাগ দেখা যাবে এবং অনেক ক্ষেত্রে পাথরের মতো শক্ত হয়ে যায়। বাটটা অনেক সময় ফুলে যাবে, বাটে ব্যথা অনুভব হবে, হাঁটতে অসুবিধা হবে। মানে পালানে দুধ দোহা গেলে সেখানে স্পর্শ করলে সেটা ব্যথা অনুভব করবে। এই সমস্ত লক্ষণ পরিলক্ষিত হলে তখন চাষি বুঝতে পারবে যে এটার পালান প্রদাহ বা ম্যাস্টাইটিস হয়েছে। বাণিজ্যিকভাবে বা ব্যবসায়িক ভিত্তিতে গোপালন করে তাদের
অনুরোধ করব এই দীর্ঘস্থায়ী যেটা ম্যাস্টাইটিস সেটাকে শনাক্তকরণের জন্য বিশেষ ব্যবস্থা যেন তারা নিতে পারে। আমাদের ক্যালিফোর্নিয়া ম্যাস্টাইটিস টেস্ট CMT যেটা সংক্ষেপে বলে, সেখানে ম্যাস্টাইটিস জেল পাওয়া যায় ইসের জন্য। 4টি বাট থেকে আলাদা আলাদাভাবে দুধ কালেকশন করে সেই দুধের মধ্যে যদি মানে CMT যেটা ক্যালিফোর্নিয়া ম্যাস্টাইটিস জেল যেটা পাওয়া যায় সেটা যদি সমপরিমাণে মিশিয়ে পরিলক্ষণ করা যায়, বিশেষভাবে যদি দেখা যায়, তাহলে সেখানে যদি ইনফেক্টেড থাকে, ইনফেকশন ওর মধ্যে থেকে থাকে বাটের মধ্যে কোনো বাটে, তখন সেই দুধটা অনেক সময় ছানাকাটা হয়ে যাবে, দুধের কালার চেঞ্জ হয়ে যেতে পারে এবং এটা দিয়ে চাষি বুঝতে পারবে যে কোন বাটটা আক্রান্ত হয়েছে। তো এটা যদি আমরা স্ক্রিনিং টেস্ট করা যায় তাহলে এই রোগের প্রাদুর্ভাব অনেকটা কমানো যেতে পারে। এই রোগের প্রাথমিক পর্যায়ে এটাকে যদি চিহ্নিত করা যায় তাহলে এর ট্রিটমেন্ট খরচাও কম হয় এবং চাষি লাভবান হয়, দুধের উৎপাদনটা মেনটেন করা যায়। যেটা সাধারণত আমাদের চিকিৎসা কেন্দ্রে আসে বা চাষিরা নিয়ে আসে সেটা একদম ক্লিনিক্যাল ফর্মে, সেটা একদম লাস্ট স্টেজে চলে যায় এবং শেষের দিকে চলে যায়। তখন কি হয়, অনেক সময় বাট নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং এই রোগের হয়ে গেলে তখন চাষিকে প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদেরকে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আক্রান্ত গরুকে অ্যান্টিবায়োটিক দিতে পারি, অ্যান্টিবায়োটিক ইনফিউশন আমরা যে বাটের মধ্যে প্রবেশ করি সেটাকে যদি ম্যাসেজ করি সুফল পাওয়া যায়। এছাড়া বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক যেটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উপর কাজ করে, সেই অ্যান্টিবায়োটিকগুলো আমরা সিস্টেমিকভাবে ব্যবহার করলে সুফল পাওয়া যায় এবং চিকিৎসা পদ্ধতি অত্যন্ত ব্যয়বহুল। এই রোগটা যাতে না হয় সেই বিষয়ে নজর দেওয়া চাষিদের একান্ত জরুরি। গরুর বাসস্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নির্দিষ্ট দিন অন্তর অন্তর বিভিন্ন রকম জীবাণুনাশক প্রয়োগ করে ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গরুর বাসস্থানটা যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আরেকটা বিষয়ে নজর দিতে হবে, ঘরের মেঝেটা যেন এবড়োথেবড়ো না হয় এবং দুধ দোহানের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা অবলম্বন করা একান্ত জরুরি। যিনি দুধ দোহাবেন বা গোয়ালা, তাকে দুধ দোহানের পূর্বে এবং পরে তার হাত পরিষ্কার করতে হবে, তাকে হাত ভালো জীবাণুনাশক দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং দুধ দোহানের পূর্বে গরুটাকে প্রস্তুতিপূর্বক ব্যবস্থা হিসেবে গরুর পালান, বাট এবং পিছনের অংশ পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আয়োডিনের দ্রবণ শুকনা কাপড়ে ভিজিয়ে সেটাকে বাটটাকে যদি পরিষ্কার করে দুধ দোহানো যায় তাহলে সুফল পাওয়া যায় এবং দুধ দোহানের পরেও আয়োডিন ডিপিং সেখানে যদি প্রত্যেকটা বাটকে ডিপ করিয়ে দেওয়া হয় তাহলে সুফল পাওয়া যায়। গরু দুধ দোহানের সঙ্গে সঙ্গেই সম্পূর্ণ হয়ে গেলে গরু যাতে শুতে না পারে বা বসতে না পারে তার ব্যবস্থা করতে হবে। তাকে কিছু সবুজ ঘাস বা অন্যান্য খাবার দিয়ে তাকে ব্যতিব্যস্ত রাখতে হবে যাতে সে দুধ দোহানের পরে শুয়ে না পড়ে। চাষি রোগ পরিলক্ষিত হওয়া মাত্র যত তাড়াতাড়ি যত দ্রুত প্রাণী চিকিৎসকের কাছে পরামর্শ করতে হবে এবং তার কাছে এনে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। চাষিদেরকে আমি অনুরোধ করবো এই সময়ে ঠান্ডা জল দিয়ে পালান এবং আডারগুলোকে ধুয়ে পরিষ্কার করতে হবে, যদি সম্ভব হয় বরফ দিয়ে সেকের ব্যবস্থা করতে হবে। কখনো গরম সেক দেবেন না। খামারে যদি অন্যান্য সুস্থ গরু থাকে সেই সুস্থ গরুর দুধ দোহনটা প্রথমে করতে হবে। সমস্ত সুস্থ গরুর দুধ দোহন সম্পন্ন হয়ে গেলে তারপরে আক্রান্ত গরুর দুধ দোহন করতে হবে। অপুষ্টিজনিত কারণে এই রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পায়। সুতরাং গরুকে দুগ্ধবতী যে সমস্ত গরু আছে তাদের খাবারে যথেষ্ট পরিমাণে অনুখাদ্যের ব্যবস্থা করতে হবে। গুরুত্বপূর্ণ অনুখাদ্যের মধ্যে জিঙ্ক, কপার, সেলেনিয়াম, ভিটামিন ই এই জাতীয় অনুখাদ্য যাতে যথেষ্ট পরিমাণে পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এর ব্যবস্থা করতে হবে, কারণ অনুখাদ্যের অভাবে এই রোগের প্রাদুর্ভাবটা বেশি হয় এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা একমাত্র প্রতিরোধের উপায় মানে যথেষ্ট পরিমাণে হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। এই সমস্ত ব্যবস্থা অবলম্বন করলে এই রোগের প্রাদুর্ভাব থেকে আমরা অনেকটা রক্ষা পেতে পারি। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে, আপনারা কি কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।